নিউজরুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং নিউজরুম লাইভের শুরুতে হরিদেবপুরের খবরে নজর রাখতেই হবে। রাস্তার পোস্টে যেখানে মরণ ফাঁদ ছিল জমা জলে, পোস্টে হাত দিতেই বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু। মরণ ফলা ত্রিফলা। গত 14 জুন হাওড়ায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। হাওড়ার পর এবার হরিদেবপুর। রবিবার সন্ধে রাস্তার পোস্টে হাত দিতেই সব শেষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 12 বছরের নীতিশ যাদবের। এবারও সে বৃষ্টির জমা জলে বিপত্তি। ও পড়তে গেছিল, পড়তে যাচ্ছিল, কালকের স্কুল ছিল, পড়তে যাচ্ছিল। আমি রান্না করি লোকের বাড়ি, তাই আমি বললাম তুই যাচ্ছিস তাহলে আন্টির বাড়ি থাকিস, আমি ফোন করলে চলে আসবি। তারপরে এই খবর হ্যাঁ। হরিদেবপুরের হাফেজ মোহাম্মদ ইশাক রোড। রবিবারের বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। সন্ধ্যার পর গৃহ শিক্ষকের বাড়ি যাচ্ছিল নীতিশ। সেই বাড়ির কাছে জমা জলে দাঁড়িয়ে পোস্টে হাত দিতেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে নীতিশ। স্থানীয়দের অভিযোগ, প্রায় আধ ঘন্টারও বেশি সময় পড়েছিল 12 বছরের পড়ুয়া। সিএসসি বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর নীতিশকে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখানে মৃত ঘোষণা করা হয়। যদি কিছু করা যায়, উকিলের সাথে বুঝমাত করে, যদি উকিল বলে যে হ্যাঁ রিঅ্যাকশন নিয়ে তুমি আগে বাড়ো, তাহলে আগে বাড়বো। ছেলেটি অসম্ভব ভালো, পড়াশোনায় খুব ভালো। আগে সেন্ট মেরি স্কুলে পড়তো, সেখানে দীর্ঘদিন ফার্স্ট হতো। ও ছোটোবেলা থেকে আমার কাছে পড়ে, ফার্স্ট হতো। সেখান থেকে ওকে আমি বাংলা ভার্সনে নিয়ে আসি, আমার ডিসিশন নিয়ে আসি ওকে। ও ব্রজমোহনে পড়তো, এইবারেও সেকেন্ড হয়েছিল। বৃষ্টি হলেই হরিদেবপুরের এই রাস্তায় জলযন্ত্রণা, তখন পদে পদে বিপদ। 6:15 থেকে 6:20 মধ্যে আমার ছেলে জলের মধ্যে নেমেছিল কিছু দোকানে জিনিস নিতে। সে কারেন্ট লেগেছে, সে আমাকে বলছে মা জলের মধ্যে কারেন্ট আছে। তার ঠিক 15-20 মিনিট পরেই আমি ওপর থেকে দেখছি যে ছেলেটার ঘটনা ঘটেছে। সে এখান থেকে গেছে, বলছে উফ জল আছে বলে চেল্লালো, আর পড়ে গিয়ে আর উঠলো না। জমা জলে বিপদের আঁচ পেয়েছিলেন বাসিন্দারা। রবিবার সন্ধ্যেতেই দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার প্রাণ গেল 12 বছরের পড়ুয়ার। নিউজ 18 বাংলা। ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, হরিদেবপুরে প্রাণ গেল পড়ুয়ার। এর দায় কার? এ নিয়েই যখন চাপানুতোর, এ নিয়েই এখন প্রশ্ন। বৃষ্টিতে রাস্তায় জমা জল, মরণ ফাঁদ রাস্তার পোস্ট। রবিবার রাস্তার পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ষষ্ঠ শ্রেণীর নীতিশ যাদবের। এই মৃত্যুর জন্য দায়ী কে? আপনাদের কার মনে এটা কর্পোরেশন না সিএসসি গ্রাফিক মানে এটা দুজনেরই, কর্পোরেশন প্লাস সিএসসি। আদারওয়াইজ যত ক্যাজুয়াল কোম্পানি আছে সব তার ঝুলিয়ে রাখে। বিএসএনএল এর পোস্ট, সেই পোস্টে হাত দিয়েই দুর্ঘটনা। ওই পোলটা যে আমাদের, সেটা সম্বন্ধে কোনো ডাউট নেই, কিন্তু তাতে ইলেকট্রিকটা যে যার জন্য মারা গেছে তার দায়িত্ব কিন্তু বিএসএনএল নয়। কারণ ইলেকট্রিক কানেকশন দেওয়া বা লাইট জ্বালানো বিএসএনএল এর কাজ নয়, এবং সেটা করেও বিএসএনএল। আপনাদের কার মনে এটা কর্পোরেশন না সিএসসি গ্রাফিক মানে এটা দুজনেরই, কর্পোরেশন প্লাস সিএসসি। আমরা দেখে নিয়েছি যে এটা একটা গলির মধ্যে হয়েছে। এই গলিটার মধ্যে সিএসসি কিন্তু ওখানে গলিটার মধ্যে কোনো ওভারহেড নেই। এটা সিএসসি কিন্তু ওই গলির মধ্যে পুরোটাই আন্ডারগ্রাউন্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পোস্টে এই ঘটনাটা ঘটেছে, এই পোস্টটাও সিএসসি পোস্ট নয়, এটা একটা স্ট্রিট লাইট পোস্ট, এবং এই স্ট্রিট লাইটের কোনো পোস্টই সিএসসির হয় না, এবং এখানেও এই পোস্টটাও সিএসসির নয়। পোস্টে তাহলে বিদ্যুৎ এলো কোথা থেকে? কারা পোস্টে আলো লাগালো? বিএসএনএল এর একটা পরিত্যক্ত পোস্ট। যদি ওটা বিএসএনএল এর পোস্ট হয় তাহলে লাইটটা কারা লাগালো? লাইটটা আমরা লাগিয়েছি। তো লাইটের দরকার হয়, এত তো আমাদের টাকা নেই যে এক পর পোস্ট বসাবো। যেখানে আমরা ওই পোস্ট পাই, পাশে জায়গা থাকে না, তখন ওইখানেই আমরা লাগিয়ে দিই। কালকে ছবি টবি দেখালো, আমরা যেভাবে লাগিয়েছি সেটা কিন্তু সেফলি লাগানো হয়েছে। হরিদেবপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুরসভা। বিএসএনএল এর পরিত্যক্ত পোস্টে পুরসভা কেন আলো লাগালো, এ নিয়ে তদন্ত করবেন পুরসভার আলো বিভাগের ডিজি।
মেয়র জানিয়েছেন বেসরকারি বিদ্যুৎ বিশেষজ্ঞ সংস্থাও আলাদা করে তদন্ত করবে। আমি কমিশনারকে বলেছি যে পুরো ডিটেলস ইনকোয়ারি করে আমাকে রিপোর্টটা পরিবার অত্যন্ত দুঃখের আমি মর্মাহত। তবে যেই দায়ী হোক নিশ্চিতভাবে তার আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তদন্ত তো হবে, কিন্তু এভাবে যে এক পড়ুয়ার মৃত্যু হলো তার দায় কে নেবে? প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা। গরমের ছুটির পরে স্কুল খুলেছিল, স্কুলের প্রথম দিন, কিন্তু স্কুলের সবারই মন খারাপ, কারণ তাদেরই এক বন্ধু, তারও তো স্কুলে আসার কথা ছিল, কিন্তু তার আগেই বিদ্যুতের পোলে হাত লেগে তার মৃত্যু হয়েছে। গরমের ছুটি শেষ, সোমবার থেকে স্কুল। হরিদেবপুরে ব্রজমোহন তিওয়ারি ইনস্টিটিউটে ক্লাসে ক্লাসে পড়ুয়ারা প্রেজেন্ট। অ্যাবসেন্ট শুধু একজনই, ক্লাস 6 এর রোল নাম্বার 28, নীতিশ যাদব। রবিবার সন্ধে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় নীতিশের। খুবই প্রিয় বন্ধু ছিল আমার, আর ওই ছেলেটার দুজনের খুবই প্রিয় বন্ধু ছিল। তো স্কুল খুললো, আগে থেকে কিছু বলেছিল? আজকে তোমাদের কোনো প্ল্যান ছিল বা কিছু? ওরকম কিছুই বলেনি। ও বলেছিল স্কুলে আসবে, কিন্তু এই দুর্ঘটনার পর সে আর আসতে পারবে না। ভালোই ছিল, খুব ভালো ছিল। ওনার সাথে খেলতো, আমাদের সাথেই বসতো সবসময়। হঠাৎ এরকম হয়ে গেল। নীতিশ বড় হয়ে কি হবে বল? আর্মি। সকলেরই মন খারাপ, বন্ধুকে এভাবে হারিয়ে অনেকেই ভেঙে পড়েছে। সবার মুখে শুধুই নীতিশের কথা। আজকে 2 মাস বাদে স্কুল খুললো, সব ছেলেমেয়েরা প্রথমে এসে আমাদের প্রণাম করে বা এসেই বলে স্যার গুড মর্নিং, কিন্তু এই 2 মাস পরে এসে এরকম একটা সংবাদ শুনতে হবে এরা ভাবতেও পারেনি। এই জন্য নিজের সন্তান আমরা হারালাম। দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু, আর যেন এমন না হয় তা নিশ্চিত করতে এদিন ক্লাসে ক্লাসে যান প্রধান শিক্ষক। দুর্যোগের সময় কি করতে হবে বোঝান ছাত্রদের। পড়াশোনায় ভালোই ছিল নীতিশ, বসতো লাস্ট বেঞ্চে, সেটাই ছিল তার পছন্দের বেঞ্চ। লাস্ট বেঞ্চটা এখন ফাঁকা। সে ক্লাসে পারফরমেন্স ঠিকঠাক রাখলেও, এমনকি পরীক্ষাতে পারফরমেন্স ঠিকঠাক রাখলেও সে কিন্তু একেবারে শেষের দিকে বসতো। তার যারা বন্ধু বান্ধব তারা এই ঘটনা শোনার পর অনেকটাই অবাক হয়েছেন। শুধু একটা জিনিস তারা বুঝতে পেরেছে, একটা দুর্ঘটনায় তাদের সহপাঠী নীতিশ যাদব আর নেই, তা বারবার তারা বুঝতে পারছে। ক্যামেরায় রাজীবের সঙ্গে সুশোভন, নিউজ 18 বাংলা। 100 দিনের কাজ নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিরুদ্ধে টাকা বন্ধের অভিযোগ তুলে বললেন প্রয়োজনে তিনি দিল্লি যাবেন। 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। 100 দিনের প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধের অভিযোগ ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। আগেই এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিকবার সুর চড়িয়েছেন সরকারি মঞ্চ থেকে। সোমবার বর্ধমানের অনুষ্ঠানেও সরব হন। বিজেপির লোকেরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। উনি 100 বার দিল্লি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 বছরের হিসেব দিন, যারা চুরি করেছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দিতে হবে সরকারের খাতে। বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত ভোট, গ্রাম দখলের লড়াই। গ্রামে রোজগারের জন্য অনেকেরই বড় ভরসা 100 দিনের কাজ। সোমবার পূর্ব বর্ধমানে গিয়ে বিজেপিকে বিদ্ধে এই প্রকল্পকেই সামনে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ নিয়ে এভাবেই হাওয়া গরম। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। কত কষ্ট করে 100 দিনের লোকেরা কাজ করে, গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না। নিউজ 18 বাংলা। প্রকল্পের নাম নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। বর্ধমানের মঞ্চে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে টাকা বন্ধ করেছে মোদী সরকার। পাল্টা সরব বিজেপিও।
নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, আর বাংলার নামটা বলতে গেলে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে বাংলা আবাস যোজনা। বাংলার বাড়ি, গরিবের জন্য পাকা বাড়ি তৈরির প্রকল্প। এই প্রকল্প ঘিরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সোমবার বর্ধমানের অনুষ্ঠান মঞ্চে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না। দেশের কথাও বলবো, বাংলার কথাও বলবো। বাংলার বাড়ি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধতে গিয়ে বাঙালি আবেগকেও অস্ত্র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে, উত্তরপ্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? দক্ষিণে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরে তখন আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে বাংলা আবাস যোজনা। এই মিথ্যাচার তৃণমূল কংগ্রেসের কাজটা। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ ঘিরে তরজা অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আরও একাধিক প্রকল্পের কথা তুলে ধরে শুভেন্দু দাবি করেন, কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদলে নিজেদের বলে চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। বিরোধী দলনেতার এই চিঠি, তারপরই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ নিয়েই এদিন সরগরম বঙ্গ রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এর ফলে কেন্দ্র রাজ্য সংঘাত আরও বাড়ল। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি। আগামীকাল রাজভবন যাবেন তৃণমূলের 8 প্রতিনিধি। তার আগে আজ পথে নামল ঘাসফুল শিবির। কোচবিহারে শুভেন্দুর কনভয়ে যাওয়ার পথে গো ব্যাক স্লোগান। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই শুভেন্দুর বিরুদ্ধেই টাকা নেওয়ার অভিযোগ করেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এমনকি শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেল করতেন, এমনটা অভিযোগ সুদীপ্তর। কতবার টাকা নিয়েছে সেটা আমি বিস্তারিত দিয়েছি, অনেক টাকাই নিয়েছি। কাঁথিতে কার কথা গিয়েছিল? শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করতো। হ্যাঁ, সুদীপ্তর নিশানায় শুভেন্দু, সঙ্গে সঙ্গে আসরে তৃণমূল। প্রথমে সাংবাদিক বৈঠকে আক্রমণ, তারপর একেবারে পথে। সোমবার একই সময়ে জায়গায় জায়গায় পথে শাসক দল। সিজিও কমপ্লেক্সে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ। সেখানে হাজির তৃণমূলের কোনাল ঘোষ থেকে বাবুল সুপ্রিয়। দাবি একটাই, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সুদীপ্ত সেনের অভিযোগ 50 লক্ষ টাকার জব, আর তারপর নানা কারণ দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে। কোথায় গেল সিবিআই? কেন ছাড় পাবে শুভেন্দু অধিকারী? বিজেপি তুমি যাও, গঙ্গায় চান করে ওদিকে যাবে, তোমাকে যতদিন আমার পাওয়ার আছে তোমায় কেউ ছুটে পারবে না। আত্মমর্যাদা থাকলে কেউ এভাবে নিজেকে বাঁচানোর জন্য মানুষের পায়ে পড়তো না। প্রথমে মিছিল, তারপর মিছিল শেষে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে সভা। শুভেন্দুর খাসতালুক কাঁথিতেও এদিন পথে নামে তৃণমূল। এদিনই কোচবিহারে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। স্টেশন মোড়ে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। গ্রেপ্তারের দাবিতে রাজ্য জুড়ে পায়ে কাটা ফুটেছে। এখন কষ্ট তো হবেই, 40 লক্ষ বাড়িতে দিদির স্টিকার তুলতে হচ্ছে অপোজিশন লিডারের জন্য, লিখতে হচ্ছে প্রধানমন্ত্রীর নাম। এরপরে 70 লক্ষ বাথরুমেও MNB পুছিয়ে স্বচ্ছ ভারত লেখাবো মমতা ব্যানার্জি। সুদীপ্ত সেনের নিশানায় শুভেন্দু, যাকে হাতিয়ার করেই ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল। সোমবার পথে, মঙ্গলবার রাজভবনে।
ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের 8 প্রতিনিধির রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা। নিউজ 18 বাংলা। জনসংযোগে হাতিয়ার, এক ডাকে অভিষেক। সেখানেই ফোন কংগ্রেস নেতার। তৃণমূলের জেলা সভাধিপতির বিরুদ্ধে অভিষেকের কাছে করলেন নালিশ। যার যা অভিযোগ রয়েছে, যার যা পরামর্শ রয়েছে, গঠনমূলক মতামত রয়েছে, সরাসরি ফোন তুলুন, এই নাম্বারে ডায়াল করুন। দিদিকে বলার অনুপ্রেরণায় নয়া কর্মসূচি, এক ডাকে অভিষেক। নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে সম্প্রতি এই কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেখানে ফোন করে নালিশ দক্ষিণ 24 পরগনার কংগ্রেস নেতা মোহাম্মদ হাবিবের। কংগ্রেস নেতার অভিযোগ তৃণমূলের জেলা সভাধিপতি শামীমা শেখের বিরুদ্ধে। এখানে একটা রিয়েল এস্টেটের নামে একটি মার্কেট করেছে, তার সামনে 15 বছর আগে যাদের ঘর রয়েছে সেখানে কিন্তু রমজান শেখ বেঁচে থাকা অবস্থাতেও তাদের এগেইনস্টে কেস করলো। আবার সভাধিপতি তাদের বিভিন্নভাবে ধমকানোর চেষ্টা করেছেন, লোক দিয়ে তাদের তোলার চেষ্টা করছে এবং রিসেন্ট একটা আবার হাইকোর্টের নোটিশ এসছে। আমতলায় 117 নম্বর জাতীয় সড়কের ধারে 3টি পুরনো দোকান রয়েছে। একটি দোকানের মালিক মোহাম্মদ হাবিব। এই দোকানগুলির পিছনে রয়েছে মার্কেট কমপ্লেক্স। অভিযোগ 3টি দোকানকে উঠে যেতে হুমকি দেওয়া হচ্ছে, বারে বারে চিঠি ও লোক পাঠিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেস নেতার। এক ডাকে অভিষেকে ফোন করে এ নিয়েই নালিশ জানান কংগ্রেস নেতা মোহাম্মদ হাবিব। বাকি দোকানের মালিকরাও পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে দাবি। নাম্বারটা যখনই এলো এবং সাড়ম্বরে যেভাবে এই নাম্বারটাকে মানুষের কাছে নিয়ে আসা হলো যে এক ডাকে অভিষেক, অনেকটা সেই আপনার দিদিকে বলার মতো একটা ব্যাপার যেটা গতবারে করেছিল। তো সেখানেও আমরা বেশ কিছু কমপ্লেন রেখেছিলাম, সেখানে কিন্তু আজও সুরাহা হয়নি। হবে আমাদের তৃণমূলকে কেউ দেখতে পাচ্ছে, আজকে তৃণমূলকে দেখতে পাচ্ছে না, কংগ্রেস তৃণমূলকে দেখতে পাচ্ছে না, সিপিএম তৃণমূলকে দেখতে পাচ্ছে না, বিজেপি সব থেকে বেশি আমাদের পিছনে লেগেছে, সেটা তো আপনারা ভালো করেই জানেন। তারপর তো আদার্স যারা বিরোধী পার্টি তারা তো নিশ্চয়ই তারা আমাদের পিছনে লাগবে। জনসংযোগে হাতিয়ার, এক ডাকে অভিষেক। সেখানেই ফোন করে তৃণমূলের জেলা সভাধিপতির বিরুদ্ধে নালিশ কংগ্রেস নেতার। এ নিয়েই এলাকায় চাঞ্চল্য। নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টে স্বস্তি, মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়কদের বহিষ্কারের নোটিশের জবাব দেওয়ার সময়সীমা 12 জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল শীর্ষ আদালত। এদিকে আরও এক শিবসেনা বিধায়ক যোগ দিলেন একনাথ সিন্ডের শিবিরে। মহারাষ্ট্রে লড়াই এবার রিসর্ট থেকে বেরিয়ে সুপ্রিম কোর্টে। সম্প্রতি একনাথ সিন্ডে সহ 16 জন বিদ্রোহী বিধায়ককে বহিষ্কারের নোটিশ দেন মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার। নোটিশের জবাব দেওয়ার জন্য সোমবার পর্যন্ত সময় দেওয়া হয় বিধায়কদের। এই নোটিশ চ্যালেঞ্জ করে রবিবারই সুপ্রিম কোর্টে যান বিদ্রোহী বিধায়করা। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানতে চায়, আগে বোম্বে হাইকোর্টে যাননি কেন? বিধায়করা দাবি করেন তাদের বাড়ির লোকজনকে ক্রমাগত হুমকি দিচ্ছেন উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠরা, তাই তাদের পক্ষে মুম্বাইয়ে থেকে সুবিচার পেতে লড়াই করা কঠিন। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্ট বিদ্রোহী বিধায়কদের বহিষ্কারের নোটিশের জবাব দেওয়ার সময়সীমা 12 জুলাই পর্যন্ত বাড়িয়ে দেয়। আদালত থেকে কিছুটা স্বস্তি মেলার পরেই একনাথ সিন্ডে টুইটারে লেখেন, এটা বালা সাহেবের হিন্দুত্বের জয়। এরই মধ্যে ক্রমেই পাল্লা ভারী হচ্ছে সিন্ডে শিবিরের। সোমবার আরও এক শিবসেনা বিধায়ক পাড়ি দেন গুয়াহাটির উদ্দেশ্যে। নিউজ 18 বাংলা। এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে তুমুল ডামাডোল। উদ্ধব সরকার চাপে। এরই মাঝে শিবসেনা মুখপাত্রকে ইডির তলব। বর্ধমানের মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারকে বিঁধে অভিযোগ করলেন, সত্যি বললেই সিবিআই ইডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। যা ইচ্ছে করে যাচ্ছে, আর যে কথা বলবে সত্যি কথা তার বিরুদ্ধে নয় সিবিআই নয় ইডি। কেন ভয় দেখাবেন? মহারাষ্ট্রে ঝড়ের মুখে উদ্ধব ঠাকরের সরকার। একদিকে দলের অন্দরে চাপ বাড়াচ্ছেন বিদ্রোহী বিধায়কেরা। অভিযোগ, সরকার দখলে ঘুঁটি সাজাচ্ছে বিজেপিও। এই পরিস্থিতিতে ইডির তলব শিবসেনা মুখপাত্র তথা উদ্ধবের সেনাপতি সঞ্জয় রাউতকে। এ নিয়ে সোমবার বর্ধমানে মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যা ইচ্ছে করে যাচ্ছে, আর যে কথা বলবে সত্যি কথা তার বিরুদ্ধে নয় সিবিআই
নয় ইডি। আজকে তো দেখলাম মহারাষ্ট্রেও শিবসেনার একজন নেতার নামে সমস্ত প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে ইডিতে। আরে এইভাবে দেশ চলে না, এইভাবে গণতন্ত্র চলে? কেন ভয় দেখাবেন? আর আপনাদের 26 যেতে হবে না, 24 বিসর্জন দিয়ে দেবো। মহারাষ্ট্র হয়েছে, এরপরে ঝাড়খণ্ড হবে, তারপর রাজস্থান হবে, তারপরে বাংলায় পৌঁছে যাব। এই সরকারকে রাখা যাবে না। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ থেকে গরু এবং কয়লা পাচারের মামলা। সম্প্রতি একাধিক ইস্যুতে তৃণমূলের নেতা মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি সিবিআই। এ নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ খুললেন শিবসেনা নেতার হয়ে। মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পে বিরোধিতাতেও এদিন সরব হন মমতা। 4 বছর চাকরি, কোথায় যাবে বেকার ছেলে মেয়েরা? আমরা ডিমান্ড করছি 4 বছরের জন্য নয়, ওই চাকরিটা 60 বছর বয়স পর্যন্ত দিতে হবে। নিউজ 18 বাংলা। 100 দিনের কাজ নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী। মোদী সরকারের বিরুদ্ধে টাকা বন্ধের অভিযোগ তুলে বললেন, প্রয়োজনে তিনি দিল্লি যাবেন। 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। 100 দিনের প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধের অভিযোগ ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। আগেই এ নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিকবার সুর চড়িয়েছেন সরকারি মঞ্চ থেকে। সোমবার বর্ধমানের অনুষ্ঠানেও সরব হন। বিজেপির লোকেরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। 100 দিনের কাজের টাকা দাও, নইলে বিজেপি বিদায় নাও। আমি এমপিদের একটা ডেলিগেশন টিম পাঠিয়েছিলাম, দেখি তারপরে কি করছে। তা না হলে হয়তো আমাকেও দিল্লি যেতে হতে পারে এগুলোকে সলভ করবার জন্য। উনি 100 বার দিল্লি আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 3 বছরের হিসেব দিন, যারা চুরি করেছে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে দিতে হবে সরকারের খাতে। বছর ঘুরলেই বঙ্গে পঞ্চায়েত ভোট, গ্রাম দখলের লড়াই। গ্রামে রোজগারের জন্য অনেকেরই বড় ভরসা 100 দিনের কাজ। সোমবার পূর্ব বর্ধমানে গিয়ে বিজেপিকে বিদ্ধে এই প্রকল্পকেই সামনে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজ নিয়ে এভাবেই হাওয়া গরম। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে গত 6 মাস ধরে। কত কষ্ট করে 100 দিনের লোকেরা কাজ করে, গরিব লোকের টাকা আটকে রাখা যাবে না। নিউজ 18 বাংলা। প্রকল্পের নাম নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। বর্ধমানের মঞ্চে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে টাকা বন্ধ করেছে মোদী সরকার। পাল্টা সরব বিজেপিও। নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, আর বাংলার নামটা বলতে গেলে বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে বাংলা আবাস যোজনা। বাংলার বাড়ি, গরিবের জন্য পাকা বাড়ি তৈরির প্রকল্প। এই প্রকল্প ঘিরেই কেন্দ্র রাজ্য সম্পর্কের পারদ চড়ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। সোমবার বর্ধমানের অনুষ্ঠান মঞ্চে এ নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নির্বাচনের সময় বাংলা এসে বড় বড় কথা বলবেন, হিন্দু মুসলমান ভাগাভাগি করবেন, দাঙ্গা করবেন, আর বাংলার নামটা বলতে গেলে কেন বাংলার নাম বলা হয়েছে তাই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে না। দেশের কথাও বলবো, বাংলার কথাও বলবো। বাংলার বাড়ি নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে বিঁধতে গিয়ে বাঙালি আবেগকেও অস্ত্র করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো রাজ্যের নিজের নামে বাড়ি থাকবে। উত্তরপ্রদেশের নামে যদি থাকতে পারে, রাজস্থানের নামে থাকতে পারে, তাহলে বাংলার নামে থাকলে আপনাদের কিসের আপত্তি? দক্ষিণে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরে তখন আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম করে বাংলা আবাস যোজনা। এই মিথ্যাচার তৃণমূল কংগ্রেসের কালচার।
কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ ঘিরে তরজা অনেক দিন ধরেই চলছে। সম্প্রতি এই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনা করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। আরও একাধিক প্রকল্পের কথা তুলে ধরে শুভেন্দু দাবি করেন, কেন্দ্রের প্রকল্পগুলির নাম বদলে নিজেদের বলে চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। বিরোধী দলনেতার এই চিঠি, তারপরই প্রকল্পে টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর। এ নিয়েই এদিন সরগরম বঙ্গ রাজনীতি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এর ফলে কেন্দ্র রাজ্য সংঘাত আরও বাড়ল। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান। শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবি। মঙ্গলবার রাজভবন যাবেন তৃণমূলের 8 প্রতিনিধি। তার আগে আজ পথে নামল ঘাসফুল শিবির। কোচবিহারে শুভেন্দুর কনভয় যাওয়ার পথে গো ব্যাক স্লোগান। নন্দীগ্রামের বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই শুভেন্দুর বিরুদ্ধেই টাকা নেওয়ার অভিযোগ করেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। এমনকি শুভেন্দু অধিকারী তাকে ব্ল্যাকমেল করতেন, এমনটা অভিযোগ সুদীপ্তর। কতবার টাকা নিয়েছে সেটা আমি বিস্তারিত দিয়েছি, অনেক টাকাই নিয়েছি। সাথীতে কার কথা গিয়েছিল? শুভেন্দু অধিকারী ব্ল্যাকমেল করতো। হ্যাঁ, সুদীপ্তর নিশানায় শুভেন্দু, সঙ্গে সঙ্গে আসরে তৃণমূল। প্রথমে সাংবাদিক বৈঠকে আক্রমণ, তারপর একেবারে পথে। সোমবার একই সময়ে জায়গায় জায়গায় পথে শাসক দল। সিজিও কমপ্লেক্সে শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ। সেখানে হাজির তৃণমূলের কোনাল ঘোষ থেকে বাবুল সুপ্রিয়। দাবি একটাই, শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সুদীপ্ত সেনের অভিযোগ 50 লক্ষ টাকার জব, আর তারপর নানা কারণ দেখিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে। কোথায় গেল সিবিআই? কেন কেন ছাড় পাবে শুভেন্দু অধিকারী? বিজেপি তুমি যাও, গঙ্গায় চান করে ওদিকে যাবে, তোমাকে যতদিন আমার পাওয়ার আছে তোমায় কেউ ছুটে পারবে না। আত্মমর্যাদা থাকলে কেউ এভাবে নিজেকে বাঁচানোর জন্য মানুষের পায়ে পড়তো না। প্রথমে মিছিল, তারপর মিছিল শেষে হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে সভা। শুভেন্দুর খাসতালুক কাঁথিতেও এদিন পথে নামে তৃণমূল। এদিনই কোচবিহারে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান। স্টেশন মোড়ে শুভেন্দুর কনভয় যাওয়ার সময় স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। পায়ে কাটা ফুটেছে, এখন কষ্ট তো হবেই। 40 লক্ষ বাড়িতে দিদির স্টিকার তুলতে হচ্ছে অপোজিশন লিডারের জন্য, লিখতে হচ্ছে প্রধানমন্ত্রীর নাম। এরপরে 70 লক্ষ বাথরুমেও MNB পুছিয়ে স্বচ্ছ ভারত লেখাবো মমতা ব্যানার্জি। সুদীপ্ত সেনের নিশানায় শুভেন্দু, যাকে হাতিয়ার করেই ক্রমশ সুর চড়াচ্ছে তৃণমূল। সোমবার পথে, মঙ্গলবার রাজভবনে। ব্রাত্য বসুর নেতৃত্বে তৃণমূলের 8 প্রতিনিধির রাজ্যপালের সঙ্গে দেখা করার কথা। নিউজ 18 বাংলা। নিয়োগের সুপারিশপত্র পেলেন ববিতা। এসএসসি ল সেল থেকে নিয়োগের সুপারিশপত্র। পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার স্কুলেই নিয়োগ হচ্ছে তার। এই লড়াইয়ের জন্য যাদের যাদের আমি ধন্যবাদ জানাতে চাই, সবার প্রথমে স্যার অভিজিৎ গাঙ্গুলি স্যার এবং আমার লয়ার এবং আমাদের সাথে যে গান্ধী মূর্তি পাদদেশে অবস্থান করছে সকল বন্ধুরা রয়েছে তাদের, এবং তাদেরও যেন ইতিমধ্যে তারা নিয়োগপত্র হাতে পায় বা সুপারিশপত্র আমার মতো, সেটা আমি আশা রাখবো বা আমার তাদের জন্য শুভেচ্ছা বা শুভকামনা রইল। কারণ ওদের সাথে আমিও ওই রাস্তার পাশে বসেছিলাম, আমি সেই যন্ত্রণাটা বুঝি। বর্ধমানের সভায় মুখোমুখি মমতা রেণু খাতুন। কেতুগ্রামের রেণুকে জড়িয়ে ধরেন মুখ্যমন্ত্রী, বলেন লড়াই চালিয়ে যাও, সঙ্গে আছি। আমাকে আশীর্বাদ করেছেন, জড়িয়ে ধরেছেন, আর জীবনে যাতে বড় হয়, এগিয়ে যাই, এগুলোই বলেছেন। কতক্ষণ কথা বললেন মুখ্যমন্ত্রী? 2-3 মিনিট। হ্যাঁ, 2-3 মিনিট হবে। 2-3 মিনিট একদম সরাসরি মুখ্যমন্ত্রী কি তুমি কি বললে মুখ্যমন্ত্রীকে? আমি তো ওনার সঙ্গে দেখা করার জন্য এসেছিলাম আর ওনাকে প্রণাম করলাম। তুমি তো চেয়েছিলে মুখ্যমন্ত্রীর সাথে দেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই আশাটা আমার পূরণ হয়েছে।
আজকের দিনটা আমার খুব ভালো লাগছে যে ওনার সঙ্গে আমার সরাসরি দেখা হয়েছে এবং উনি আমাকে জড়িয়ে ধরেছেন। দত্তপুকুরে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। নিহত জমি ব্যবসায়ী মনমথ মণ্ডল এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। প্রতিনিধি জিয়াউল আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। জিয়াউলের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো কেন খুন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কে এই মনমথ মণ্ডল, বিজেপি কর্মী, তার রাজনৈতিক পরিচয় এবং তিনি একজন জমি ব্যবসায়ী বলে জানা যাচ্ছে। গুলি করে খুন, কারা খুন করলো, কিভাবে ঘটলো এই অঘটন? তাকে হুমকি দেওয়া হতো ফোনে, এরকম অভিযোগ উঠছে। দত্তপুকুরের মনমথ মণ্ডল এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। জিয়াউল, কি হয়েছিল এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে আমাদের কাছে কি তথ্য রয়েছে? দেখো দত্তপুকুর থানার কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এলাকায় মান্নাত মণ্ডল 65 বছর বয়স, এমনটি কিন্তু পরিবার সূত্রে জানা যাচ্ছে। আজকে সন্ধ্যেবেলা যখন বাড়িতে ছিলেন সেই সময় তার পরিচিত কয়েকজন তাকে ফোন করে ডাকে এবং বাড়ি থেকে একটু অদূরেই সে যখন যায় তখন স্থানীয় এবং তার বাড়ির লোকজন তারা আওয়াজ পায়, দুটি গুলির পর গুলির আওয়াজ পায়। তারা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মন্নাথ বাবু এবং তাকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং তাকে খুন করার জন্য এই গুলি করা হয়েছে, এমনটি কিন্তু পরিবারের দাবি। এই মন্নাথ বাবু কিন্তু দীর্ঘদিন ধরে জমি ব্যবসার সঙ্গে যুক্ত, তার সঙ্গে আরেকটি রাজনৈতিক তার পরিচয় রয়েছে। সে কিন্তু বিজেপি সক্রিয় কর্মীও ছিল, কিন্তু বিজেপি সক্রিয় কর্মী হলেও তার মূল ব্যবসা ছিল জমি সংক্রান্ত ব্যাপার, জমি কেনাবেচা নিয়ে গন্ডগোল। এখান থেকে এটাই কিন্তু তার পরিবার দাবি করছে যে রাজনৈতিক কোনো গন্ডগোল এখনো পর্যন্ত তারা কিন্তু দাবি করেনি, কিন্তু দাবি করছে যে ব্যবসায়িক সংক্রান্ত গন্ডগোল এবং বেশ কয়েকজন এলাকার পরিচিত যুবকদেরই নাম করেছেন, তারাই কিন্তু সন্ধ্যাবেলা ডাকে এবং তারাই কিন্তু খুন করেছে বলে এমনটি কিন্তু দাবি করছেন। তারপরে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বারাসাত জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই নতুন পাড়া এলাকায়। সেখানে কিন্তু একেবারে পুলিশ পিকেট বসানো রয়েছে এবং কে বা কারা গুলি করেছে, কারা এখানে এসেছিল সেটা কিন্তু এখনো কিন্তু পরিষ্কার নয়। কিন্তু তার ছেলে যে দাবি করছে যে 2 থেকে 3 জন সেখানে সন্ধ্যাবেলা আনাগোনার একটা তারা আভাস পেয়েছিল যে সেখানে থাকতে পারে, তারপরে কিন্তু তারা গুলি করে তার বাবাকে গুলি করে সেখান থেকে চম্পট দেয়। তারা কিন্তু বাইকে করে এসছে এমনটিও কিন্তু কিছু বলছে না, তার কারণ ফাঁকা মাঠ দিয়ে তারা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়, এমনটি কিন্তু তার ছেলে দাবি করছে। কিন্তু রাজনৈতিক কোনো কারণ কিন্তু এখনো পর্যন্ত তার ছেলে পরিষ্কার করেনি, যেটা জমি সংক্রান্ত ব্যাপারেই কিন্তু মন্নাথ বাবুকে খুন করা হয়েছে এমনটি কিন্তু তার ছেলের দাবি। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। অতনু, ধন্যবাদ। চাকরিটাই ভুয়ো, লোক ঠকাতে তার আগে প্রশিক্ষণ, সেটাও আবার 3 মাস ধরে সরকারি হাসপাতালে। কিভাবে ঘটল, কেন কারো নজরে পড়ল না, প্রশ্নের মুখে কল্যাণী জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ। কল্যাণীর জেএনএম হাসপাতাল, চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে এই হাসপাতালে সেন্ট্রাল ল্যাবেই চলছিল প্রশিক্ষণ। প্রতারণার অভিযোগ দায়ের করেন মুর্শিদাবাদের এক যুবক। এরপরেই পর্দা ফাঁস। তদন্তে নেমে কল্যাণী থানার পুলিশ গ্রেফতার করে কল্যাণীর বাসিন্দা অনিতা সরকার এবং তার ছেলে হিমাচল সরকারকে। অভিযোগকারী যুবকের দাবি, জেএনএম হাসপাতালের ল্যাবে তিনি 3 মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন। আর এখানেই উঠছে নানান প্রশ্ন। এই হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরিকে কাজে লাগিয়ে প্রতারিতদের ট্রেনিং করাতো এই গ্রেফতার হওয়া অনিতা সরকার। তো প্রশ্ন উঠছে বেশ কয়েকটি, কি করে এই হাসপাতালে সেন্ট্রাল ল্যাব ব্যবহার করত বহিরাগতরা? ভুয়ো নিয়োগ, নিয়োগের আগে প্রশিক্ষণ, 3 মাস ধরে সেই প্রশিক্ষণ কিভাবে সরকারি হাসপাতালে হলো, কারো কোনো নজরই পড়লো না। এটা কিভাবে হলো? এই অভিযোগের কোনো রকম জেএনএম এর সাথে কোনো রকম সম্পর্ক নেই এবং আমরা তদন্ত করে দেখেছি যে জেএনএম এর থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, কাউকে ব্লাড টেস্ট, ব্লাড ল্যাবে কাজ করা কোনো রকম কিছু দেওয়া হয়নি, কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। মুর্শিদাবাদের সমীরণ ঘোষের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার থেকে 4.5 লক্ষ টাকা নেওয়া হয়, পাঠানো হয় ভুয়ো প্রশিক্ষণের চিঠি। এরপর 3 মাস জেএনএম হাসপাতালে সেন্ট্রাল ল্যাবে প্রশিক্ষণ চলে। কোথায় ট্রেনিং করেছিল? ট্রেনিং তো জেএনএম এ,
চাকরি কোথায় করছিল 3 মাস? 3 মাস জেনুইনে করেছি। চাকরি করার জন্য কাজ ট্রেনিং করেছিল? ওখানে ট্রেনিং করেছিল। ট্রেনিং করার পর অ্যাপয়েন্টমেন্ট গিয়েছিল ওই চাকদা হসপিটাল পোস্টিং। ক টাকা দিয়েছিল? 4.5 লক্ষ টাকা। এই ঘটনার জেরে পদক্ষেপ, জেএনএম হাসপাতালে প্রবেশের নজরদারি বাড়ানো হয়েছে। নদিয়া থেকে ক্যামেরায় শঙ্কর ঘরামের সঙ্গে রজিত সরকার, নিউজ 18 বাংলা। হাসপাতালে বহিরাগত ঢোকায় নিষেধাজ্ঞা। কল্যাণী জেএনএম হাসপাতালে নিষেধাজ্ঞা জারি করলো কল্যাণী কলেজ অফ মেডিসিনেও। বহির্বিভাগে অন্তর্বিভাগে বহিরাগতদের প্রবেশ সেখানে পুরোপুরি নিষেধ, শুধুমাত্র রোগী এবং পরিজনদের প্রবেশের অনুমোদন। টাকার বিনিময়ে হাসপাতালের গ্রুপ ডি পদে চাকরি, হাসপাতালে সেন্ট্রাল ল্যাবে কাজ করানোর অভিযোগ, চাকরির নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার মা ছেলে। আর এই খবর প্রকাশ্যে আসতেই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরে চাকরি করে দেবে বলে ল্যাবে 3 মাস ট্রেনিং করেছিল। ট্রেনিং করার পর বাড়িতে 15 দিন বসেছিলাম। তারপরে অ্যাপয়েন্টমেন্ট যেয়ে চাকদা হসপিটালে করে 2টো ফর্ম ফিল আপ করে, যে ওয়ার্ড ডিপার্টমেন্টে দুটো ফর্ম ফিল আপ করেছিল। ফর্ম ফিল আপ করে তারপরে দিন থেকে আমাকে ঘোরায়, কোনো ডিউটি ফিউটি করে না। 3 মাস জেনুইনে করেছি। চাকরি করার জন্য কাজ ট্রেনিং করেছিল? ওখানে ট্রেনিং করেছিল। ক টাকা দিয়েছিল? 4.5 লক্ষ টাকা। কাকে দিয়েছিল? কাকে দিয়েছে? রাহুল কীর্তনে আগে। আর অনিতা সরকার কি? অনিতা সরকার ল্যাবের ম্যাডাম। এই অভিযোগের কোনো রকম জেএনএম এর সাথে এর কোনো রকম সম্পর্ক নেই, এবং আমরা তদন্ত করে দেখেছি যে জেএনএম এর থেকে কোনো পারমিশন দেওয়া হয়নি, কিচ্ছু করা হয়নি, কাউকে ব্লাড টেস্ট, ব্লাড ল্যাবে কাজ করা কোনো রকম কিছু দেওয়া হয়নি, কোনো রকম পারমিশন দেওয়া হয়নি। এবং এই চাকরির সঙ্গে, যে ফেক চাকরির সঙ্গে জেএনএম এর কোনো রকম সম্পর্ক নেই। তবুও আমরা কিছু প্রিভেন্টিভ মেজার হিসেবে হাসপাতালে যে বিভিন্ন জায়গার থেকে যারা ট্রেনিং নিতে আসে, বিভিন্ন কলেজ থেকে, নার্সিং কলেজ থেকে, আমরা তবু প্রিকশনের মেজার হিসেবে নোটিফিকেশন করেছি যে অপরিচিত অজ্ঞাত কেউ যেন হাসপাতালের মধ্যে এসে কোনো পেশেন্ট কেয়ার পরিষেবার সাথে যুক্ত না থাকে, থাকলে সঙ্গে সঙ্গে কল্যাণী প্রশাসন এবং আমাদের প্রশাসনকে জানাতে। একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা। 31 নম্বর জাতীয় সড়কেও জল, বেহাল নিকাশি নিয়ে ক্ষোভ, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। রবিবার মাঝরাত থেকে বৃষ্টি শুরু। একটানা বৃষ্টিতে জলপাইগুড়ি যেন জল শহর। করলা নদীর জল উপচে ঢুকে পড়ছে শহরে। জলমগ্ন জলপাইগুড়ির একাধিক ওয়ার্ড। এর জন্য বেহাল নিকাশিকেই দায়ী করছেন স্থানীয়রা। রাতভর বৃষ্টি হয়েছে, সব নালাগুলো উপচে গেছে, নালা উপচে রাস্তার উপরে জল চলে এসছে। মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, নালার যা জল বহন ক্ষমতা সেটা ওভার হয়ে গেছে। 185.40 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা আজ পর্যন্ত জলপাইগুড়ির ইতিহাসে সব 68 বন্যা বাদ দিলে সবচেয়ে বেশি। তাতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কিছু জায়গায় না, যেমন কদমতলা আমি বলছি যে জলটা যে জমেছে, এসজে দিয়ে যে কালভারটা তৈরি করেছিল, সেটা আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু কিছুটা মানে পরিকল্পনার অভাব রয়েছে। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি শহরেরও একাধিক ওয়ার্ড। হাঁটু জল জমে যায় ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী 31 নম্বর জাতীয় সড়কে। এতে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা জাতীয় সড়ক অবরোধ করেন। প্রচন্ড অসুবিধা, রাস্তা দিয়ে হাঁটা মুশকিল, রাস্তা দিয়ে যাওয়া হলে গাড়িগুলি সব চাকা ডুবে যাচ্ছে। তবে মানুষের কাছে আমার অনুরোধ, যে কোনো সমস্যা থাকলেই আসুন, কোনো সময় আসুন, আমাদের সাথে কথা বলুন। পথ আমরা কোনো মানুষকে হবে না। এর আগে কি ওরা কোনো অভিযোগ জানিয়েছিল? অভিযোগ জানিয়েছে, কার্য করে দিয়েছে। বর্ষার শুরুতেই জল ভোগান্তি চরমে। আগামী দিনে যে কি হবে চিন্তায় জলপাইগুড়ি ধূপগুড়ি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর এবং রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। কাঠের ব্রিজ ভেঙেছে আগেই, ভরসা এখন বাঁশের সাঁকো। প্রতিদিন ঝুঁকির যাতায়াত, দুর্ভোগে জেরপার কুলপির দুটি গ্রাম। দক্ষিণ 24 পরগনার কুলপি, এখানেই হুগলি নদীর পাশে ট্যাংরার চর আর রাঙাফলা গ্রাম। দুই গ্রামকে আবার আলাদা করেছে মন্তেশ্বরী খাল। এতদিন এই খাল পেরোতে বড় ভরসা ছিল কাঠের ব্রিজ, কিন্তু 2 মাস আগে সেটি ভেঙে যায়। এরপর থেকেই ভোগান্তি চরমে। সমস্যায় পড়েন দুটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা।
তাদের জন্য একটি বাঁশের সাঁকো তৈরি করে দেয় বেলপুকুর গ্রাম পঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, এতে স্বস্তির বদলে বিড়ম্বনা আরও বেড়েছে, কারণ সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। দীর্ঘদিন যাবত ব্রিজটা ভাঙা রয়েছে, যার জন্য আমাদের যাতায়াতের একটা খুবই সমস্যা রয়েছে। এর পরিবর্তে একটা ব্রিজ রয়েছে অনেকটা দূরে, তো সেখান থেকে আমাদের যাতায়াত করা সম্ভব হচ্ছে না। আমরা চাইছি যত তাড়াতাড়ি ব্রিজটা হয়ে যায় আমাদের পক্ষে সুবিধা। ওখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে গেছে, যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। এখানে একটা ব্রিজ করে দিতে এও যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে। ব্যাপারে টেন্ডার হয়ে গেছে, আমাদের কাজ হবে খুব শীঘ্রই। আর মুশকিল হচ্ছে কি, ওই দিকে এই যে ব্রিজের ওপারে গ্রাম নেই, কিন্তু থাকার কথা না, ওটা নদীর পাড়, আর লোক সব উঠে উঠে সব নদীর ওপারে চলে গেছে। রোগীদের নিয়ে যেতে যেমন বেগ পেতে হয়, তার পাশাপাশি স্কুলের পড়ুয়ারাও এই ব্রিজ দিয়ে যেতে অনেকটাই সমস্যায় পড়তে হয়। অবশ্য গ্রামবাসীদের দাবি, অবিলম্বে যদি একটি কংক্রিটের ব্রিজ এই জায়গায় তৈরি হয় তাহলে অনেকটা সুবিধা হবে তাদের। কুলপি থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। বীরভূমের সুরুলে সম্প্রীতির সুর। হিন্দু ঐতিহ্য সংরক্ষণের মুসলিম শিল্পীরা মন্দিরকে সাজিয়ে তুলছেন টেরাকোটায়। বীরভূমের সুরুল গ্রামে লক্ষ্মী জনার্দনের মন্দির, জমিদার বাড়ির মন্দির। সরকার বাড়ির এই মন্দিরের বয়স 300 পেরিয়েছে প্রায়। বয়সের ভারে এখন নড়বড়ে। এখন চলছে সংস্কার। ভাঙাচোরা মন্দির সারানোর কাজে হাত দিয়েছেন মুর্শিদাবাদের মুসলিম টেরাকোটা শিল্পীরা। মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠান আমরা কোনো সময় ভাবি না এই কাজটা কিভাবে ভালো হয় বা ভালো করতে পারবো, এইটাই সব সময় মনে প্রাণে চাই। এখানে যে এসছি এনারাও খুব ভালো, খুবই মানুষেরা। এরা ধরেন আমাদেরকে একেবারে নিজের মতন আগলে রাখে। সুরুলের সরকার বাড়ির মন্দিরে এখন তুমুল ব্যস্ততা। আগামী 6 মাস ধরে চলবে কাজ। জমিদার বাড়ির ভাঙাচোরা মন্দিরকে নতুন করে সাজিয়ে তুলছেন তাজেম শেখ, সাজ্জাদ মন্ডলরা। সরকার বাড়িতে সম্প্রীতির মেলা। শিল্পীদের কোনো জাত হয় না, অতএব শিল্পীরা যে জাতিরই হোক না কেন সে শিল্পী। একই কলের জল তারা খাচ্ছে, আমরাও খাচ্ছি। ওরা রান্না করছে, আমরা খাচ্ছি, আমরা রান্না করছি, ওরা খাচ্ছি। ফিস্ট হয়েছে আমাদের কয়েক বাড়ি, এরাও পরে দেখেছে, আপনারা জেনে নিতে পারবেন। অতএব আমাদের মধ্যে সেই ভেদাভেদ নেই। মন্দিরের গায়ে টেরাকোটা, মন্দির সংস্কারে ব্যস্ত মুসলিম শিল্পীরা। জাতপাত ধর্মের বিভেদ ভুলে সুরুলে সম্প্রীতির সুর। পরিবারের যে সকল সদস্যরা রয়েছে এক তাদের সঙ্গে সহযোগিতা করছে, আর তারা জানাচ্ছে আগামী দিনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আরো বড় পদক্ষেপ তারা নিতে পারে। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।